7 নম্বরে চলে যাই। Long ago upon there lived an old man and his wife. The wife spoiled the happiness of her home by her. এরপর তোমার মনে হচ্ছে যে স্যার টু স্কোল্ড হবে না, স্ক্লোডিং হবে, চঙ্গু জিহ্বা নাউন। তোমার মনে হইতে পারে যে স্যার স্ক্লোল্ডিং, এটা তো তাহলে নাউনও হইতে পারে। আমি বলবো এটা তো অ্যাডজেক্টিভ হইতে পারে, ঠিক কিনা? আসলে মূলত এগুলো নাউনও হয়, অ্যাডজেক্টিভও হয় অর্থভেদে। এখন তোমার কনফিউজ যে এটাকে অ্যাডজেক্টিভ ধরবো নাকি এটাকে আমি নাউন ধরবো। আমি এখন বলবো রুলস কি আছে। হারের পর যেটাই থাকুক না কেন এটা সেন্টেন্সের শেষও হইতে পারে। এখন বলি একটা জিনিস মনে রাখো, হার শি হইল সাবজেক্ট ফর্ম, হার হইল অবজেক্ট ফর্ম। তাহলে হার তো এখানে থাকার কথা না, হার তো যে এই শেষে থাকার কথা ছিল, মানে যে টং এরপরে হওয়ার কথা ছিল, কিন্তু হার মাঝখানে কেন? মনে করে দেখো, সাবজেক্ট যদি শি হয়, অবজেক্ট হবে হার। মেয়েরা শুধু হারই পছন্দ করে, তাহলে আর একটা পসেসিভ ফর্মও কী হবে? হার হবে। ওকে, আর পসেসিভ যদি হার হয় তাহলে এই হারের পরে কখনো টু যুক্ত ভার্ব হবে না। অর্থাৎ এটা রুলস আমি তোমাদের প্রমাণ দিয়ে দেখা দিচ্ছি, এখনই তোমাদেরকে আমি পড়িয়েছি। দেখে স্পষ্ট বলা আছে জিরান্টের অবস্থান কোথায়? সাবজেক্টের স্থলে, অবজেক্টের স্থলে হবে, প্রিপোজিশনের পরে হবে। জিরান মানে আইনজি যুক্ত ভার্ব, পসেসিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমি যে তোমাদের মাই, তারপর হচ্ছে যেমন হির সাবজেক্ট হলো হিম, আর পসেসিভ হচ্ছে হিচ। ওকে, ইয়োর, এগুলো কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। তারপর কম্পাউন্ড নাউন জানো, শিখেছি তোমাদের পার্টস অফ স্পিচের ক্লাসে। যাও পার্টস অফ স্পিচটা পড়লে আমি একটা ফরম্যাট লিখে দিয়েছি, সেখানে কম্পাউন্ড সবাই আলোচনা করেছে। বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে আইনজি বসতে পারে। ওকে, একটা প্রমাণ দেখায় দিই। যেমন সাবজেক্টের স্থানে সুইমিং, অবজেক্টের স্থানে কুকিং, আবার প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইনজি। 4 নম্বর কী বলছিলাম? পসেসিভের পরে, পসেসিভ কি মায়ের, তাহলে এর পরে হতে পারে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে কিন্তু আমরা কনফার্ম হয়ে গেলাম যে এই জায়গায় পসেসিভ আছে হার, তারপরে কি হবে? স্ক্লোডিং, এটা হবে। ওকে, দ্য ওল্ড ম্যান হ্যাড ফর এ লং টাইম, কি লেখা আছে এখানে? কস্ট। বানানটা মনে হয় ই কস্ট না কি, বানানটা ভুল মনে হচ্ছে। আচ্ছা, স্যারেসটা অন্যটা করতে হবে আমার। দ্য ওল্ড ম্যান হ্যাড ফর এ লং টাইম, দীর্ঘ সময়ের জন্য কস্ট। আচ্ছা, এটার একটু মিস্টেক মনে হচ্ছে বানানটা। তারপর এটা আমার মেবি যতটুকু মনে হয় ভার্ব। এর আগে আমরা একটা পড়ছিলাম কমার পরে আমাদের ভার্ব থাকে, তারপরে আমাদের সাধারণত কি হয়? টু যুক্ত ভার্ব ব্যবহার হবে। ওকে, তাহলে টু যুক্ত ভার্ব আছে, টু যুক্ত ভার্ব ব্যবহার হবে। নেক্সট যাই পড়েন। দ্য ডে ক্রোভস, এইটার ইমপ্রুভমেন্ট দিচ্ছি তোমাদের। হি ওয়াজ আউট ইন দ্য ফিল্ড মোস্ট অফ দ্য ডে, এটা ফ্রেশ। ওকে, এটা ফ্রেশ, এটা কিন্তু মনে রেখো যে মোস্ট অফ দ্য ডে একটা ফ্রেশ, আর ফ্রেশের পরে সাধারণত কী হয়? টু যুক্ত ভার্ব হবে, টু গ্রো হবে। মনে রেখো যে হি ওয়াজ আউট ইন দ্য ফিল্ড। খেয়াল করো, আমি বলি হি ওয়াজ আউট ইন দ্য ফিল্ডস, হি ওয়াজ আউট ইন দ্য ফিল্ডস। এইটাও কিন্তু একটা আমাদের কিছু ফ্রেশের মতো কাজ করবে, এবং মোস্ট অফ দ্য ডে এটাও কিন্তু ফ্রেশের মতো কাজ করবে। তাহলে এরপর 100% টু গ্রো হবে, গ্রোয়িং হবে না। তোমার মনে হতে পারে ক্রোপস একটা ফসল, এটা নাউন হতে পারে, নাউনের পূর্বে তো আইনজি যুক্ত হয়। হ্যাঁ, তোমার রোলসও ঠিক আছে, কিন্তু অর্থগত ডিপেন্ড করবে এটা। যদিও আমি বলছি ফ্রেশের পরে টু যুক্ত ভার্ব হয়। ওকে, এটা মাথায় রাখতে হবে তোমাকে। যেমন আউট একটা প্রিপোজিশন, ইন একটা প্রিপোজিশন, দা একটা ডিটারমিনার, ফিল্ডস নাউন। তাহলে দেখো প্রিপোজিশনগুলো মিক্সড। আউট কিন্তু একটা আমাদের কি তোমার অ্যাডজেক্টিভে কাজ করে, কিন্তু আউট ইন দ্য ফিল্ড, হ্যাঁ সরি, এটা অ্যাডভার্বে কাজ করবে।
আউট, আওয়ার, এগুলো প্রিপোজিশন হয়, অ্যাডভার্বের কাজ করে। তাহলে দেখো এই আউট ইন দ্য ফিল্ডস টোটাল মিলে কিন্তু অন্য কোনো ভার্ব অ্যাডজেক্টিভ এখানে নাই, সুতরাং এর একটা ফ্রেশ। মোস্ট অফ দ্য, মোস্ট অবশ্যই বাধ্যতা, অফ দ্য ডে এই দিনে, টু গ্রো ক্রপস মানে অর্থ গ্রোয়িং মানে টু গ্রো। কেন এখন আমি বলবো না যেখানে ওয়াজ, এই কারণে এটার জন্য কিন্তু কখনো না, এটা অর্থে পুরো অর্থের উপর ডিপেন্ড করছে। আর এই কারণে আমি রুলস বলতে পারি তোমাকে ফ্রেশ ছিল, ফ্রেশে পরে কখনো আইএনজি হবে না, এখানে কি হবে তোমার টু গ্রো হবে। ওকে, তাহলে ইট ওয়াজ হিজ অনলি প্লেজার, ইট ওয়াজ এ হয় হিজ অনলি প্লেজার, তার একমাত্র আনন্দ। হিজ অনলি প্লেজার একাধিক ওয়ার্ড মিলে যদি একটা অর্থ প্রকাশ করে তাহলে সেটা কি ফ্রেশ হয়। আর ফ্রেশের পর 100% কী হবে, ভার্ব হবে, কখন এটা হবে না। দ্য স্পারো, এটা বাদ দেন, ফ্রেশ আছে যেহেতু 100% কী হবে, টু হবে। ওকে, টু ফাইট হবে, প্রেশার টু সাধারণত ফ্রেশ হিসেবে কাজ করে। এখন লেটার আমি জাস্ট এর অর্থ দেখাই যে দ্য ওল্ড ম্যান উড ওপেন হার কেচ অ্যান্ড লেট হার ফ্লাইং অ্যাবাউট দ্য রুম, যার অর্থ প্রকাশ করবে বৃদ্ধ তার খাঁচা খুলবে এবং তাকে ঘরের চারপাশে উঠতে দেবে। হ্যাঁ, এটা আমি প্রমাণ দেখানোর জন্য বললাম। আমি এবার এটা কেটে দিব, ফ্লাইং কেটে দিলাম। দ্য ওল্ড ম্যান উড ওপেন হার কেচ অ্যান্ড লেট হার ফ্লাই অ্যাবাউট দ্য রুম, ফ্লাইং লিখে নেই, ফ্লাই লিখছে শুধু। সেম দেখো, বৃদ্ধ তার খাঁচা খুলবে এবং তাকে ঘরের চারপাশে উঠতে দিবে। বললাম না, এই জায়গায় কিছু কাজ ব্যবহার হয় যেটা দেখলে মনে হবে, যেটা দেখলে তোমার মনে হবে যে দুটোই মনে হবে। যেমন দ্য ওল্ড ম্যান উড ওপেন হার কেচ অ্যান্ড হার লেট, বৃদ্ধ তার খাঁচা খুলবে এবং তাকে কি তার রুমের চারপাশে উঠতে দিবে। অ্যাবাউট আছে না, অ্যাবাউটের পরে যদি ফাঁকা থাকতো ফ্লাইং হইতো। প্রিপোজিশনের পূর্বে কখনো ফ্লাইং হয় না, এক কথায় হার আছে। এখন তোমার মধ্যে সাইড তো পসেসিভ, পসেসিভের পরে তো আইএনজি হয়, জিরান্ট হয়। পসেসিভের পরে আমি যদি ফ্লাইং দিই সেটাও কিন্তু হচ্ছে, অর্থ হচ্ছে, কিন্তু এখানে ফ্লাই হবে অর্থের সাথে মিলে রেখে। ওকে, তার একটা প্রমাণ আমি বুঝাই। হার কেচ, উজ ওপেন লেট হার কেচ, হার কেচ অ্যান্ড লেট হার ফ্লাই। ওকে, কিন্তু এখানে কাজটা করলো কি আমার, সেটা হচ্ছে এটার কেচ, ওই যে খাঁচাকে রুদ্ধ করা, উন্মুক্ত করা, খোলা, সেটাই বলছে। ওকে, তার এটা যদি ভার্ব হিসেবে কাজ করে, ফ্লাইটাও ভার্ব হিসেবে কাজ করবে। বুঝতে পারলাম। আর একটা রুলস হিসেবে খেয়াল করতে পারো যে না, হার কেচ তাই হার ফ্লাই, হার ফ্লাইং এই কারণে না, এখানে সাধারণত এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল নাউন হিসেবে কাজ করবে, কিন্তু আমরা এখানে হার কেচ না হার ফ্লাই লিখবো। আর এনার একটা রুলস আছে, প্রিপোজিশনের পরে না আইএনজি যুক্ত ভার্ব হবে, কিন্তু প্রিপোজিশনের পূর্বে আইএনজি হবে না, সুতরাং ফ্লাই হবে। আশা করি বুঝতে পারছো এটা।